আতশীকে বড় বড় চোখ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নির্বাণ ওর ডান হাতটা মুষ্ট করে মুখের কাছে নিয়ে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলো। অতঃপর হুট করেই নির্বাণ ওর দু হাত তুলে ধরলো আতশীর দিকে। এমনভাবে হাসছে সে, যেন বহুদিন ধরে আতশীকে চেনে। আতশী নির্বাণের এরূপ কাজে খানিক থমকে গেলেন। বাদামের খোসা ছাড়ানোর কাজ তার থেমে গিয়েছে তখনই। ফুটফুটে গোলুমোলু নির্বাণের ডান গাল আলতো করে ছুঁয়ে আতশী বলল, এই বাচ্চাটা কে? পরপর আতশীর নজর পড়ল মূল দরজার দিকে। মীরা, সারফরাজ, পিহু, ওর সাথে আরো দুজন নতুন মুখ, কম বয়সী মেয়ে, নির্ঝর আর তেজ এদিকেই আসছে। তখনই নির্বাণা ওর ছোট্ট হাত দ্বারা আতশীর হাঁটুতে ভর দিয়ে তার কোলে ওঠার চেষ্টা করলো। কিন্তু আতশীর সাহায্য ব্যতীত একা উঠে পড়া ওর জন্য অসম্ভব হয়ে দাঁড়ালো। আতশীর কোলের ওপর রাখা ছেলা বাদামের বাটিটার দিকে তাকিয়ে নির্বাণ আদো আদো কণ্ঠে বলল, এটা এটা কি? আমি খাবো। তাও তাও খাবো। নির্বাণের কথাগুলো অস্পষ্ট হলেও আতশী ঠিকই বুঝতে পারলেন। যৌথ পরিবার খানবাড়ি। সারফরাজ, তেজ, নির্ঝর, নীরা, এদের সবাইকে ওদের মা চাচিরা একসাথে মিলেমিশে বড় করে তুলেছেন। তাই এতটুকু অভিজ্ঞতা তাদের সবার আছে কম বেশি। আতশী তার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আরে বাচ্চারা খেতে চাইছে যে, কি করব আমি? আতশী নীরার দিকে তাকালেন। নীরা খানিক দূরে দাঁড়িয়ে পড়েছেন। নীরার সামনে পেছনে পাশাপাশি বাকিরা দাঁড়িয়ে আছে। নীরার বুকের ভেতরটাতে সে হালকা কম্পন ভাব অনুভব করছে। এই মুহূর্তটারও অপেক্ষা সে কতদিন ধরেই না করেছে। আতশী নীরার পানে চাইলেন অজান্তেই। তাদের মা মেয়ের চোখে চোখ পড়তেই সময় যেন আপনা আপনি নিজের গতি থামিয়ে দিলেন। নীরার চোখ জোড়া ছলছল করছে। নীরা মাথা নাড়ালো ওপর নিচ। আতশীর ঠোঁট জোড়া মৃতভাবে কেঁপে উঠল। তিনি বললেন, ও ও। আতশী নীরারও অশ্রুতে টলমল চোখ দেখে কম্পিত কণ্ঠে আবারও বললেন, ও কি আমার নাতি? নির্বাণ? নীরা আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আতশী বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না। তিনি তৎক্ষণাৎ ঝুঁকে নির্বাণকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, আমার নাতি, আমার রক্ত বইছে ওর শরীরে, আমার কলিজার দনকে আমি আমার বুকে নিতে পারলাম অবশেষে। আতশীর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুরা। নির্বাণ বেশ অবাক হয়েছে হঠাৎ ওকে এমনভাবে বুকে টেনে নিয়েছে বুঝে। কিন্তু ওর ছোট্ট মস্তিষ্ক ও মন কি যে বুঝলো। ছোট্ট হাত জোড়া দিয়ে নির্বাণ হাসতে হাসতে জড়িয়ে ধরল আতশীর গলা। আতশী এবার শব্দ করেই কেঁদে ফেললেন। ঠিক তখনই রান্নাঘর থেকে এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন তাহমিনা খান আর শিউলি খান। তাহমিনা সরল কণ্ঠে বললেন, কি হয়েছে? কে কাঁদছে? কথা শেষ করতে না করতেই তাদের দুজনের চোখ গিয়ে আটকালো আতশী আর তার কোলে থাকা ছোট্ট নিষ্পাপ আদরের বাচ্চা নির্বাণের দিকে। আতশীকে নির্বাণকে জড়িয়ে কাঁদতে দেখে ও বাকিদের তাদের দিকে তাকিয়ে স্মিতভাবে হাসতে দেখে তাহমিনা আতশীর দিকে এগিয়ে এসে বললেন, এই বাচ্চা? শিউলি বিস্ময়ে তাকিয়ে আছেন। নীরা নম্রতা ও আবেগভরা কণ্ঠে শুধু বড় মা বলে ডাকলো। তাহমিনা নীরার কণ্ঠ শুনে ওর দিকে তাকাতেই বুঝতে পারলেন এই শিশু বাচ্চাটি আর কেউ না, এ তাদের আদরে কন্যা নীরার ছেলে নির্বাণ। তাহমিনার দু চোখও তৎক্ষণাৎ ভিজে উঠল। শিউলি বিস্ময় ভরা কণ্ঠে শুধালেন, ও আমাদের নীরার ছেলে? সারফরাজ ছোট্ট করে হ্যাঁ মেজো চাচি বলতেই শিউলি আর নিজের মুখে হাত চেপে ধরে বললেন, আল্লাহ, এত বড় হয়ে গিয়েছে। তাহমিনা আর দেরি করলেন না। তিনি এগিয়ে এসে নির্বাণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মাশাআল্লাহ, আমাদের বংশের প্রথম নাতিও। যুগ যুগ বেঁচে থাকো তুমি নানু ভাই। নির্বাণ আতশীর গলা ছেড়ে দিয়ে নিজের সুবিধা মতো ভঙ্গিতে তার কোলের ওপর বসে পড়ল। কখনো সে গভীর মনোযোগে তাকাচ্ছে আতশীর মুখের দিকে, আবার মুহূর্তেই চোখ ঘুরে যাচ্ছে তাহমিনা আর শিউলির দিকে। ওর ছোট্ট মনের ভেতরে যেন প্রশ্ন জাগছে, ওর আশেপাশে থাকা এই আদরে মানুষগুলো এভাবে কাঁদছে কেন? অতঃপর হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে নির্বাণ ওর ছোট্ট হাত দুটো বাড়িয়ে আলতো করে আতশীর গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিতে লাগলো। অতঃপর ওর পাশেই ঝুঁকে থাকা তাহমিনার চোখের পানিও একইভাবে মুছে দিল নির্বাণ নিজের নরম হাত দিয়ে। এরপর নির্বাণ দু হাত মুঠো করে মুখের কাছে নিয়ে পিট পিট করে তাকিয়ে রইল ওদের সবার দিকে। এতে সব মুখশ্রীতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তখনই পিহু, ইলমা আর অনুকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, সামনে চলো, সবার সাথে পরিচয় করিয়ে দেই তোমাদের। অনু ইলমার হাত শক্ত করে চেপে ধরে বলল, আমার ভয় করছে আপা। পিহু বলল, চলো দুজনেই, সব ভয় কেটে যাবে দেখিও। পিহু ইলমার হাত ধরে টেনে সামনে আনলো। কান টানলে মাথা আসার মতো ইলমার সাথে অনুও চলে এলো। ওদের চোখে মুখে সংকোচ ছাপ স্পষ্ট ফুটে আছে।
পিহু তাহমিনাকে উদ্দেশ্য করে বলল, মা, এ হলো ইলমা আর ও অনু, আমাদের বাড়ির নতুন অতিথি। ইলমা মাথা নিচু করে নম্র স্বরে সালাম দিল তাহমিনাকে। অতঃপর অনু একইভাবে সালাম দিল। তাহমিনা মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম মা। বাড়ি মিষ্টি দেখতে তো তোমরা, মাশাল্লাহ। শিউলি বললেন, এত দূরে দূরে দাঁড়িয়ে ছিলে কেন? এই বাড়িটাকে নিজেদের বাড়ি মনে করিও, বুঝলে? আতসের কোল থেকে নির্বাণ নেমে ইলমার কাছে এসে দাঁড়িয়ে ওর ওড়নার নিচের অংশ ধরে টানতে টানতে বলল, ইম্মা, কোলে কোলে, ও ইলমা, ইম্মা। ইলমা নির্বাণকে কোলে তুলে নিতেই নির্বাণী ইলমার গলা জড়িয়ে ধরে ওকে কাঁধের উপর মাথা ধরল, ওর কাঁধের উপর মাথা রাখলো। তাহমিনা, আতসী, শিউলি অবাক হলেও বাকিরাও অবাক হলো না নির্বাণের এমন কাজে। কারণ বাকিরা জেনে গিয়েছে নির্বাণের সব থেকে পছন্দের মানুষ এই মুহূর্তে ইলমা। রক্তের সম্পর্ক না থাকলেও একজন মানুষের সাথে অপর মানুষের আত্মার সম্পর্ক তৈরি হতে সময় লাগে না। সারফরাজ সামনে এসে দাঁড়িয়ে বলল, ওরা কিছুদিন আমাদের সাথেই থাকবে এখানে। তাহমিনা বললেন, এটা তো খুব ভালো খবর। শিউলি বললেন, বাড়িতে যত মানুষ বাড়বে তত ভালো। মনে হয় পরিবারটা পূর্ণ হয়েছে এবার। আতসী বললেন, মেজো ভাবি একদম ঠিক কথা বলেছে। এতদিন তোমরা ছিলে না কেউ, মনে হয়েছিল বাড়িটা প্রাণশূন্য হয়ে পড়েছে। এখন তোমাদের সাথে সাথে এই মিষ্টি মেয়েদের উপস্থিতিতে এই বাড়িটা আগের থেকেও জমজমাট হয়ে উঠবে। ইলমা আর অনু অবাক চোখে একে অপরের দিকে তাকালো একবার। যে ভয়, যে সংকোচ নিয়ে ওরা এই বাড়িতে প্রবেশ করেছিল তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই আর ওদের মাঝে। পিহু মৃদু হাসি দিয়ে বলল, দেখলে, বলেছিলাম না, ভয় পাওয়ার কিছুই নেই। অনুর চোখে মুখে একটু স্বস্তির ছাপ ফুটে উঠল। ইলমাও হালকা হাসলো। তাহমিনা এগিয়ে এসে ইলমা ও অনুর মাথায় হাত রেখে বললেন, কিছু লাগলে নিঃসংকোচে আমাদের বলবে তোমরা, ঠিক আছে? শিউলি বললেন, আমাদের নিজের মানুষ ভেবো, কারণ এই বাড়িতে যখন নতুন কেউ আসে তখন তারা আর পর থাকে না আমাদের। ইলমা মাথা নেড়ে সম্মতি জানালেন। সন্ধ্যাবেলা বাড়ির পুরুষ সদস্যরা সবাই এসেছেন। খানবাড়ির ড্রয়িং রুমে আড্ডার আসরে বসেছে ইলমা আর অনুর সাথে। বাকি সবার পরিচয় করিয়ে দিয়েছে তাহমিনা। রান্নাঘরে সবার জন্য চা নাস্তা বানানোর কাজ সম্পন্ন করলেন পিহু, আতসী ও শিউলি মিলে। অতঃপর চা নাস্তার ট্রে নিয়ে আসতেই সারফরাজের বাবা জামাল খান বললেন, অনেকদিন তো পেরিয়ে গেল, আমাদের অপূর্ণ পরিবারটা মাশাআল্লাহ পূর্ণ হয়েছে, তাই এবার একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাইছে। জামালের এরূপ কথা শুনে সকলের আগ্রহী দৃষ্টি তার উপর স্থির হলো। জামাল গলা পরিষ্কার করে বললেন, আগামী মাসের 7 তারিখ পিহু আর সারফরাজের বিয়ে পুনরায় দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। পরিচিত সকল আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। আয়োজনে কোনো ত্রুটি রাখা হবে না। পিহু খানিক লজ্জা পেল, তবে খুশিও হয়েছে, কারণ সেদিনও অফিসিয়ালি তার এমপি সাহেবের স্ত্রী হতে পারবে। সবাই জানবে এমপি সারফরাজ ইউসুফ খানের স্ত্রীকে। সারফরাজ বলল, তাহলে তো হাতে খুব বেশি সময় নেই বাবা, আগামীকাল থেকেই সকল আয়োজন শুরু করতে হবে। জায়েদ বললেন, তুমি তো সব বিষয়েই নজর রাখো, দায়িত্ব নিয়ে সব কাজ সম্পূর্ণ করো সারফরাজ বাবা। এবার তোমাদের বিয়ে আয়োজনের দায়িত্ব না হয় তোমার দুই গুণবান ভাইয়ের উপরে পড়তে দিতে দাও। তারাও শিখুক দায়িত্বের বোঝার ভার কেমন হয় আর তা কিভাবে সঠিক সময়ে পালন করতে হয়। নয়তো কোনোদিন এভাবে বসে শুয়ে ববখুরেদের মতো কাটাবে নিজেদের লাইফ ওরা। জাবির জায়েদের তালে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ ঠিক বলেছ, আমাদেরও তো বয়স হয়েছে, এবার কোম্পানির দায়িত্ব ওদের দুজনকে বুঝে নিতে হবে। তৎক্ষণাৎ তেজ বলে উঠল, অত বড় কোম্পানির দায়িত্ব আমরা কিভাবে সামলাবো চাচা? জাবির বললেন, সারফরাজ বাবা দেশ ও দেশের দায়িত্ব সামলাচ্ছেন, আর তোমরা সামান্য কোম্পানির দায়িত্ব সামলাতে পারবে না? সারফরাজ বলল, পারবে না কেন, অবশ্যই পারবে। দায়িত্ব একবার কাঁধে পড়লে তা সামলে নিতে হবে, এই বোধ জাগ্রত হবে তখন ওদের মাঝে। নির্ঝর কেবল তবদা লেগে বসে শুনছে সবার কথা, কিছু বলার ভাষা যেন খুঁজে পাচ্ছে না সে। তেজ আর কথা বাড়ালো না, কারণ সারফরাজ যখন বলেছে তখন দায়িত্ব পড়লে তা সামলেও নিতে হবে তাদের। এ থেকে আর রেহাই পাবে না। পরের দিন সকালবেলা সকালের নাস্তার শেষে সিনিয়র পুরুষ সদস্যরা নিজ নিজ কাজের উদ্দেশ্যে আগেই চলে গিয়েছেন। সারফরাজও বেরিয়ে গিয়েছে জরুরি মিটিং এর উদ্দেশ্যে। এখন জুনিয়র বাকি সদস্যরা একসাথে খাবার টেবিলে বসেছে। বাড়ির সিনিয়র মহিলা সদস্যরা নিজ নিজ ঘরে চলে গিয়েছে আগেই, তাই পিহু সবাইকে সযত্নে খাবার পরিবেশন করে দিয়েছে। নির্বাণ এখনো ঘুম থেকে উঠেনি, নীরা একাই এসে খেতে বসেছে তাই। ইলমা খেতে খেতে তেজকে বলল, তেজ, অনুকে নিয়ে ডাক্তার অভিনবের কাছে যেতে হবে যে। অনু মাথা তুলে তাকালো ইলমা ও তেজের দিকে, পরপরই দৃষ্টি নামিয়ে নিয়েছে। তেজ বলল,
ঠিক আছে, খাওয়া শেষে যাওয়া হবে না হয়। ইলমা বলল, আমাকে কফি শপে যেতে হবে, গতকালও যাওয়া হয়নি। নীরা তৎক্ষণাৎ বলল, আমি তো ফ্রি আছি তেজ ভাই। অনুকে নিয়ে আমি চলে যাই অভিনব ভাইয়ের চেম্বারে। তুমি ইলমা আপাকে কফি শপে ছেড়ে আসো। তেজ বলল, এত বছর পর বাংলাদেশে ফিরেছিস, তোর একার হালে অনুকে ছাড়বো না। আর নির্বাণও আছে, দুজনের দেখাশোনা করতে গিয়ে নাজেহাল হয়ে যাবি। অনু ঠোঁট কামড়ে বলল, আমি কি নির্বাণের মতো বাচ্চা তেজ ভাইয়া? আমাকে কি সামলাতে হবে? নির্ঝর বলল, আমাকে কি চোখে দেখছো না তুমি তেজ ভাই? আমার মতো দায়িত্ববান পুরুষের কাছে তো ছাড়তেই পারো তুমি অনুকে আর নীরাকে। তেজ ভ্রু উঁচিয়ে তাকালো নির্ঝরের দিকে। কথা যখন হচ্ছে অনুর নিরাপত্তা নিয়ে, তখন নির্ঝর সে বিষয়ে ফুললি সতর্ক থাকবে। তা তেজ কেন, এখানে উপস্থিত বাকিরাও জানে। পিহু বলল, তেজ ভাই তুমি ইলমাকে নিয়ে যাও কফি শপে। এদিক থেকে আমি নির্ঝর নীরা নির্বাণ মিলে অনুকে নিয়ে যাব চেক আপের জন্য, ঠিক আছে? তেজ বলল, এবার ঠিক আছে, এবার আমি নিশ্চিত থাকতে পারবো। ভাবি যাবে বলেছে যখন, তখন কোনো ঝামেলা হওয়ার প্রশ্নই আসে না। নীরা আর নির্ঝর একসাথে মুখ কুঁচকালো, যেন তেজ এদেরই মিন করে বলল, তোরা এক একটা ঝামেলা সৃষ্টিকারী বোমা, যেখানেই যাবি কোনো না কোনো অঘটন ঘটিয়ে ছাড়বি। ঘণ্টাখানেকের মধ্যে ওরা ইলমাকে নিয়ে তেজ বাইকে করে চলে গেল কফি শপের উদ্দেশ্যে, আর অনুকে নিয়ে পিহু, নীরা, নির্বাণ, নির্ঝর বাড়ির গাড়ি করে তেজের দেওয়া ঠিকানা অভিনবের চেম্বার এর উদ্দেশ্যে রওনা করলো। গাড়িটা নির্ঝর ড্রাইভ করছে। যথাসময় পর পিহুরা অভিনবের প্রাইভেট ক্লিনিকে এসে পৌঁছালো। একে একে সবাই গাড়ি থেকে নামলো। নির্বাণ নতুন জায়গা দেখলেই ওর সেই জায়গা ও সেখানের সবকিছু সম্পর্কে জানার চেনার আগ্রহ সবসময় পরিপূর্ণভাবে কাজ করে। এখনো তার ব্যতিক্রম হলো না। নির্বাণ নীরার কোল থেকে এক প্রকার অস্থির হয়ে নেমে সোজা ছুটে চলে গেল ক্লিনিকের ভিতরে। নীরা বলল, দেখো গেল ছেলেটা আমার ভিতরে, তোমরা এসো আমি দেখি কই গেল দোষটা। এই বলে নীরাও ছুটল নির্বাণের পিছন পিছন। নির্ঝর গাড়িটা পার্ক করতে চলে গিয়েছে। পিহু আর অনু নির্ঝরের আসার অপেক্ষাই করছে। নির্বাণ ছুটতে ছুটতে অনেকটা ভিতরে আসতেই একজনের সাথে হুট করে ধাক্কা খেয়ে করিডোরের মেঝের উপরও বসে পড়ল। ছোট্ট করে আ বলে উঠল নির্বাণ। চোখ তুলে সামনে তাকাতেই একজন লম্বা চওড়া সুঠম দেহের অধিকারী ডাক্তারি পোশাক পরিহিত সুদর্শন অপরিচিত লোককে দেখতে পেল নির্বাণ। লোকটির গলায় ঝুলানো রয়েছে একটি স্টেথোস্কোপ। লোকটির গলায় ঝুলানো রয়েছে একটি স্টেথোস্কোপ। লোকটি হাঁটু বাজ করে নির্বাণের সামনে বসতেই নির্বাণ বসে থেকেই একটু পিছিয়ে গেল। লোকটি হাসি মুখে বলল, কে তুমি? কার সাথে এসেছো বাবু? এভাবে ছোটাছুটি করছো কেন এখানে? ব্যথা পেয়েছো? নির্বাণ কিছুটা ভয় পেয়ে গিয়েছে। ওর চেহারায় সেই ছাপ লক্ষণীয়। লোকটি নির্বাণকে কোলে নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালে নির্বাণ বলল, না না, যাব না, তুমি পথা। আমি ব্যথা পাইছি। আমি একজন ডাক্তার, আমার নাম অভিনব। তোমার সব ব্যথা আমি সারিয়ে দিব। এসো আমার কোলে এসো। নির্বাণ তবুও এগুলো না নিজ থেকে অভিনবের কোলে আসার জন্য। অভি এবার এক প্রকার জোর করে নির্বাণকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। নির্বাণ ছোটাছুটি শুরু করলো কোল থেকে নামার জন্য, আর বলছে, ছালো ছালো, আমি নামবো, ছালো আমায়, নামবো নামবো। তখনই সেখানে চলে আসলো নীরা। নীরা খানিক দূর থেকে নির্বাণের কণ্ঠ শুনেই বলল, বাবা, কই তুমি? অভির চোখ গেল সামনে। নীরাকে দেখে চিনতে একটু সময় লাগলো ওর। নির্বাণ নীরাকে দেখা মাত্র ওর কাছে যাওয়ার জন্য আরো ছটফট করতে লাগলো। বলল, মাম্মাম, ছালো ছালো আমায়, আমি মাম্মাম যাব, মাম্মাম। অভি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। নির্বাণের কথা ও কানের পৌঁছাচ্ছে না যেন এই মুহূর্তে। নীরা এগিয়ে এসে বলল, অভি ভাইয়া, তুমি না? অভির ধ্যান ভাঙল। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ। আর তুই নীরা, তেজের সেই ছোট্ট বোন। নীরা হাসি মুখে বলল, হুম। এখন আর ছোট্টটি নেই, এই যে আমার ছেলে হয়ে আমার বড় বানিয়ে দিয়েছে। এই বলে নীরা অভির কোল থেকে নির্বাণকে নিজের কাছে নিল। নির্বাণ এবার শান্ত হয়ে গেল। অভি যেন এক প্রকার ধাক্কা খেয়েছে নীরার এরূপ কথা শুনে। অবাক স্বরে বলল, তোর বিয়ে হলো কবে? আবার এত বড় বাচ্চা আছে? অভিকে নীরার বিষয়ে সবকিছু গতবারে ও অনুকে চেক আপ করাতে আসার পর বলেছিল তেজ। তবুও সে নীরার সামনে কোনো কিছু না জানার ভান ধরছে যেন। নীরা হালকা হেসে বলল, সে অনেক বড় ঘটনা, সময় করে তেজ ভাইয়ের থেকে শুনে নিও না হয়। অভি আর কিছু বলল না। নির্বাণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে অভি।